Hello, my dear students. Welcome to Clifford Classes. যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চাইছো, অর্থাৎ কোনো কারণেও এক সময় মাধ্যমিক পাস করেছিল কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়, বা 8 পাস করেছিলেন, 9 পাস করেছিলেন কিন্তু মাধ্যমিক দেওয়া হয়নি, বা কিছুই পাস করনি, আগে 4 বা 5 অবধি পড়েছ কিন্তু কাজের প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে আর পড়াশোনা করা হয়নি, তাদের সবার জন্য কেন্দ্র সরকার একটি বোর্ড গঠন করেছেন যেটাকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বলে, NIOS। সেই NIOS বছরে 2বার পরীক্ষা নেয়। সেই NIOS বোর্ড নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটা একটি কেন্দ্র সরকারের বোর্ড। বোর্ডের চেয়ারপারসন প্রফেসর শরৎ শর্মা। 1989 সালে এই বোর্ড তৈরি হয়েছিল, 1986 সালে ন্যাশনাল এডুকেশন পলিসির মধ্যে। তো এরা দুটো পরীক্ষা কন্ডাক্ট করে, একটা হচ্ছে মাধ্যমিক, একটা উচ্চ মাধ্যমিক। মাধ্যমিককে বলা হয় সেকেন্ডারি, উচ্চ মাধ্যমিককে বলা হয় সিনিয়র সেকেন্ডারি। এছাড়াও কিছু প্রফেশনাল কোর্স আছে, অনেকগুলো প্রফেশনাল কোর্সের করা যায় বিভিন্ন প্রকার। আরেকটা কোর্স আছে যেটা বাচ্চাদের জন্য, অর্থাৎ যারা ক্লাস 1 থেকে ক্লাস 9 অবধি এখানে OBE প্রোগ্রামের মাধ্যমে পড়ায়। এই OBE প্রোগ্রাম নিয়ে কোনো একটা আলাদা ভিডিও বানানো। তার কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কথা যদি আমি বলি, বিশেষ করে যারা মফস্বলের গ্রামে বা শহরে বাস করছে, অনেকের বাড়ির কাছাকাছি তেমনভাবে ইংরেজি মিডিয়ামের স্কুল নেই। ইংরেজি মিডিয়ামের নামে বাংলা মিডিয়াম, মন্তেসারি বা কিন্ডারগার্টেন স্কুল চলছে, যেখানে বাচ্চাদেরকে কেবল মুখস্থ করানো হয়, যেটা ইংরেজি এসে বলা হয় যে সে ইংলিশ মিডিয়াম পড়ছে, অ্যাকচুয়ালি ওটা ইংলিশ মিডিয়াম নয়। ইংলিশ মিডিয়াম CBSE ICSE বোর্ড যেমন হয়েছে, কেন্দ্র সরকারের দুটো সরকারি বোর্ড, সেটা হচ্ছে CBSE একটা আর NIOS। NIOSটা উন্মুক্ত বোর্ড, ওপেন, এখানে যে কোনো বয়সে পড়াশোনা করা যায়। এবার মনে করুন আপনার সন্তান বাড়ির কাছাকাছি বলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে না, বা আপনার বাড়ির কাছাকাছি বলে ইংলিশ মিডিয়াম স্কুলও নেই, ফলে সে কোনো মন্তেসারি বা কিন্ডারগার্টেন স্কুলে পড়ছে বা কোনো প্রাইমারি স্কুলে পড়ছে। ইংলিশ মিডিয়াম স্কুলের তার অ্যাডমিশন ফি, তার বই, তার পোশাক, তার মান্থলি ফিস, এটা অনেক বেশি খরচ সাপেক্ষ, ব্যয়। তো আপনি সেটা চাইছেন না, কিন্তু আপনার ইচ্ছা আছে যে আপনার সন্তান ইংরাজি মিডিয়াম ছাত্রদের মতোই তৈরি হোক। সেক্ষেত্রে NIOS কিন্তু OBE প্রোগ্রাম চালু রেখেছে, যেখানে 1 থেকে 10 অবধি ভর্তি হওয়া যায়, পড়াশোনা করা যায়। এবং CBSE যে বইপত্র পড়ছে, যাদের বই NCERT তৈরি করে, যে NCERT যে বই CBSE বোর্ডের স্টুডেন্টরা পড়ছে, তো সেই NCERT বই কিন্তু আপনার বাচ্চাও যদি OBE প্রোগ্রামে NIOS পড়ে, সেও পড়বে। মানে স্ট্যান্ডার্ডটা একই তৈরি হবে। আপনার বাচ্চার গ্রামের থেকে, আপনার বাড়িতে থেকেই CBSE বোর্ডের সমকক্ষ ইংরেজি মিডিয়াম ছাত্রদের মতো তৈরি হতে পারে। সে অপশন আপনার হাতে আছে, যেটা আমরা ইন্টিজারে একটা ভিডিও নিয়ে আলোচনা করব। আজকে যেটা আমাদের আলোচনার বিষয়, সেটা হচ্ছে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখান থেকে দিতে চাইছেন, তাদের জন্য NIOS দুটো প্রোগ্রাম কন্ডাক্ট করছে, একটা সেকেন্ডারি অর্থাৎ 10th বা মাধ্যমিক, আর একটা সিনিয়র সেকেন্ডারি 12 বা উচ্চ মাধ্যমিক। এইখানে ভর্তির পদ্ধতি কী আছে সেটা যদি আমরা আলোচনা করি, তো আমরা যদি দেখি যে ওর অ্যাডমিশন কীভাবে হওয়া যায়, অ্যাডমিশন প্রসেস NIOS কী আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে অ্যাডমিশনে যাব। অ্যাডমিশনে গিয়ে আমরা একাডেমিকে যাব। সেখান থেকে এই মুহূর্তে আমাদের স্ট্রিম 1 অক্টোবর 2024-এর জন্য অ্যাডমিশন ওপেন আছে। তো সেখানে গিয়ে আমাদের এখানে একটা ফর্ম চলে আসবে, সেই ফর্মগুলো আমাদের ফিল আপ করতে হবে। যেমন আমাদের স্টেট বা আমাদের রাজ্য কি সেটা আমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। তো আমরা যদি ওয়েস্ট বেঙ্গল লিখি, ওয়েস্ট বেঙ্গল, আমরা কোন কোর্সের জন্য
পরীক্ষা দেবো, সেকেন্ডারি না সিনিয়র সেকেন্ডারি। আমি যদি সিনিয়র সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক করি, আমরা আইডেন্টিটি টাইপ আমরা আধার দিলাম, ঠিক আছে। এবার আমাদের এখানে আধার নম্বর দেওয়ার পরে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করলে তারপরে আবার আমাদের ফর্ম চলে আসবে, ঠিক আছে। এরকম আমরা প্রথমে রাজ্য দিয়েছিলাম, তারপরে আমরা দিয়েছিলাম আমাদের আইডেন্টিটি টাইপ, আইডেন্টি নম্বর। এটা দেওয়ার পরে আমাদের সাবমিট করার পরে আমাদের এই ফর্মটা চলে আসবে। এই ফর্মে কি বলা হচ্ছে না, ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, তার জেন্ডার, আধার নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি। এবং মোবাইল নম্বর, ইমেল আইডিটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে মোবাইল নম্বর যেটা আপনি দেবেন বা যে ইমেল আইডিটা দেবেন সেখানে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দেওয়ার পরে এই যে ওটিপি আসবে, ইমেলের ওটিপিটা দিতে হবে। মোবাইল ওটিপিটা দেওয়ার পরে সাবমিট করলে তারপরে আবার এরকম ফর্ম চলে আসবে। পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর আপনার বর্তমান রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যদি একই থাকে তাহলে একটা দিলে বাকিটা অটোমেটিক নিয়ে নেবে, ঠিক আছে। এরকম ফর্ম চলে আসবে। ফর্ম চলে আসার পরে তারপরে আপনার বাকি ডিটেলসগুলো ফিল আপ হওয়ার পরে আপনি সাবজেক্ট চেঞ্জ করবেন, আপনি সাবজেক্ট চয়েস করবেন, আপনি স্টাডি সেন্টার চয়েস করবেন। আপনাকে 3টে স্টাডি সেন্টারের চয়েস দেওয়া হবে। আপনি সেই স্টাডি সেন্টারের নাম দিলেন, আপনি আপনার বাড়ির কাছাকাছি স্টাডি সেন্টার নিতে পারেন, যে কোনো গভর্নমেন্ট বা আইসিএসসি, সিবিএসই, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে, অথবা বাংলা মিডিয়াম গভর্নমেন্ট স্কুল যেগুলো আছে সেখানেই এনআইএসএস সেন্টার হয়। তো আপনি আপনার বাড়ির কাছাকাছি যে সেন্টার আছে সেখানে গিয়ে তাদের সহায়তা নিয়ে অ্যাডমিশন হতে পারেন, অথবা অনলাইনে এখানে অ্যাডমিশন নিতে পারেন, ঠিক আছে। বা যদি আপনার প্রয়োজন হয় তাহলে ক্লিফোর্ড ক্লাসের সাহায্য নিতে পারেন, নিয়ে আপনি অ্যাডমিশন নিতে পারেন, ঠিক আছে। আপনি এরকম ভাবে অ্যাডমিশন নিতে পারেন, ঠিক আছে। আমি একটা স্টুডেন্টের ড্যাশবোর্ড দেখাচ্ছি। আপনার অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডিতে আপনার একটা ইমেল আসবে। সেই ইমেলে আপনার সেখানে একটা পাসওয়ার্ড দেওয়া হবে, যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি এই ড্যাশবোর্ডটা খুলতে পারবেন। একটা স্টুডেন্টের ড্যাশবোর্ড, এখানে আপনি এই যে ড্যাশবোর্ডটা যখন আপনার সামনে ওপেন হবে তখন সমস্ত ইনফরমেশন আপনি ড্যাশবোর্ড থেকে পাবেন, ঠিক আছে। আপনার অ্যাডমিশনের টাইম কখন, আপনার পাবলিক এক্সামিনেশনের রেজাল্ট কখন বের হবে, ঠিক আছে। আপনার যে আই কার্ড, অর্থাৎ আপনি অ্যাডমিশন হওয়ার পরে আপনার যে আই কার্ড রিলিজ হবে সেই আই কার্ড আপনি এখান থেকে প্রিন্ট পাবেন। আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে যে হল টিকিট দেওয়া হবে সেটা এখান থেকে প্রিন্ট পাবেন। আপনার থিওরি পরীক্ষার আগে যে হল টিকিট দেওয়া হবে অর্থাৎ অ্যাডমিট দেওয়া হবে সেটা আপনি প্রিন্ট সেকশন থেকে এখানে প্রিন্ট পাবেন, ঠিক আছে। তো এই ড্যাশবোর্ডটা খুব ইম্পর্টেন্ট। এখানে আপনি আপনার যে পিসিবি প্রোগ্রাম আছে, অর্থাৎ কোন প্র্যাকটিক্যালের দুটো ভাগ, সেই দুটো ভাগে একটা হচ্ছে পিসিবি প্রোগ্রাম আর একটা হচ্ছে প্র্যাকটিক্যালের খাতা জমা দেওয়া, ঠিক আছে। সেই পিসিবির কিছু ক্লাস হয় স্কুলে, সেই ক্লাসের শিডিউল কি আছে সেটা আপনি এখানে পাবেন, ঠিক আছে। সেটা আপনি স্টাডি সেন্টারেও খোঁজ নিতে পারেন, ঠিক আছে। এছাড়া আপনার স্টাডি ম্যাটেরিয়াল কি আছে সেগুলো আপনি এখান থেকে সব লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। স্যাম্পল কোশ্চেন আপনি এখান থেকে দেখতে পাবেন, ঠিক আছে। আপনার যে অ্যাসাইনমেন্ট যেগুলো জমা দিতে হবে প্রত্যেকটা সাবজেক্টে 20% অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট আপনার যে জমা দিতে হবে সেটা আপনার কোন কোন অ্যাসাইনমেন্ট লিখতে হবে সেই অ্যাসাইনমেন্ট রেডি করার পরে আপনি কিন্তু আপনার এই ড্যাশবোর্ড থেকেই এখান থেকে অ্যাসাইনমেন্ট জমা করতে পারবেন, ঠিক আছে। তো ড্যাশবোর্ডটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে যদি আমরা দেখি যে স্টাডি সেন্টার, আপনি স্টাডি সেন্টার কিভাবে চয়েস করবেন। আপনি যদি স্টাডি সেন্টার চয়েস করতে যান তাহলে এখানে দেখুন স্টাডি সেন্টারের অপশন আছে। এই স্টাডি সেন্টার, আমরা যদি স্টাডি সেন্টার চয়েস করি তাহলে এখানে আমাদের স্টাডি সেন্টার আমরা এর মাধ্যমে চয়েস করতে হবে যে আমি কোথায় ভর্তি হব। এটা আমাদের একাডেমিক প্রোগ্রাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা একাডেমিক প্রোগ্রাম, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলের রিজিওনাল সেন্টার হচ্ছে কলকাতা, তো সেই হিসাবে আমরা কলকাতাকে সিলেক্ট করব। কলকাতা। কান্ট্রি আমাদের ইন্ডিয়া। একটা জিনিস এখানে যদি দেখা যায় তাহলে দেখবো যে কিংডম অফ বাহরিন, অর্থাৎ যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের বোর্ড এবং এর মান্যতা এতটাই বেশি যে ভারতের বাইরেও বিভিন্ন দেশে কিন্তু এনআইএসএর সেন্টার আছে, যেমন বাহরিনে আছে, কুয়েতে আছে, নেপালে আছে, কাতারে আছে, সৌদি আরবে আছে, ওমানে আছে, ইউএই আছে, ইউনাইটেড আরব এমিরেটসেও আছে, ঠিক আছে।
তো ইন্ডিয়া ডিস্ট্রিক্ট যদি আমি আমাদের যে কোনো ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টের হবেন সেটা চয়েস করবেন। আমি যদি কলকাতা লিখি তাহলে এখানে আমি কলকাতা সিলেক্ট করলাম। এইটার আপনার দরকার নেই এই সিলেক্ট করাটার। আপনার এখানে আপনার স্টেটের নাম আপনি দিন ওয়েস্ট বেঙ্গল, আর স্ট্রিম 1 এই মুহূর্তে ব্লক 2 চলছে, অর্থাৎ অক্টোবর। এবার যদি আমি এটা সাবমিট করি, এখানে একটা জিনিস আমার স্ট্যাটাসে দিতে হবে যে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। আমি কি ধরনের চাইছি, আমার অ্যাক্টিভ মানে এই মুহূর্তে কোন স্কুলগুলো অ্যাক্টিভ আছে, যাদের অ্যাডমিশন চলছে, এই যে পাশে অ্যাক্টিভ চলে আসবে। তো কলকাতার মধ্যে এই যে স্কুলগুলো আছে, ডামহারা রোডে সেন্ট টেরেসা সেকেন্ডারি স্কুল, দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল, অ্যাংলো অ্যারাবিক সেকেন্ডারি স্কুল, এমজি রোড, কলকাতা, শিয়ালদার কাছে, MKR and are indict for the handicapped, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেরিব্রাল পালসি, এই যে বিভিন্ন জায়গায়, প্রেসিডেন্সি কারেকশনাল হোম, ঠিক আছে, এটা প্রেসিডেন্সি জেলের মধ্যে এটা সেন্টার, বৈদ্যপাড়া হাই স্কুল, কেন্দ্র বিদ্যালয়, IMC জোকা, অলোক ভারতী মডেল স্কুল। এরকম আপনি যে ডিস্ট্রিক্ট, আপনি মালদা, মুর্শিদাবাদ, আপনি বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান, আপনি যে ডিস্ট্রিক্টের মানুষ, আপনি আপনার সেই ডিস্ট্রিক্ট এখানে চয়েস করবেন। আপনার বাড়ির কাছে স্কুল চলে আসবে, আপনি সেই স্কুলের কোড দিয়ে আপনি অ্যাডমিশন নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এবার অ্যাডমিশনের প্রসেসটা কি না, অ্যাডমিশন প্রসেস আপনি আপনার সমস্ত রকম আপনি ডকুমেন্ট ফিল আপ করলেন, আপনি সমস্ত যা যা এখানে চাইছে সবকিছু ফিল আপ করলেন, আপনার নির্দিষ্ট একটা মাপে, নির্দিষ্ট কেবিতে আপনার এখানে ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। যদি আপনি মাধ্যমিকের হন তাহলে আপনার 8 পাস সার্টিফিকেট অরিজিনাল দিতে হয়। যদি আপনি এর আগে কখনো পড়াশোনা না করে থাকেন তাহলে আপনার একটা সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট দিতে হয়। যারা মনে করেন এর আগে কখনো পড়াশোনা করেননি কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিতে চাইছেন, সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট প্রয়োজন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেটা দিলে আপনার অ্যাডমিশন অ্যাকসেপ্ট হয়, সেটা আমরা রেডি করে দিই, ঠিক আছে। তো আপনার অ্যাডমিশন কনফার্ম হবে, অ্যাডমিশন কনফার্ম হওয়ার পরে আপনার আই কার্ড রিলিজ হবে, ঠিক আছে। আপনার একটা আই কার্ড রিলিজ হবে, আপনার যে আই কার্ডটা রিলিজ হবে, আপনার আই কার্ডের নিচে এরকম একটা ব্লু পোর্শনে একটা বর্ডার আসবে, এখানে আপনার স্টাডি সেন্টারের নাম আসবে, ঠিক আছে। আপনার যে স্টাডি সেন্টার আপনি চয়েস করেছেন, আপনার আই কার্ডে, এটা স্টুডেন্টের আই কার্ড, তো ফটো দেওয়া থাকবে, আপনি যে সিগনেচার দিয়েছিলেন সেই সিগনেচার এখানে থাকবে, দিয়ে এরকম আপনার একটা আই কার্ড রিলিজ হবে। এছাড়া আই কার্ড ছাড়াও আপনি যে মেল আইডি দিয়েছিলেন অ্যাডমিশনের সময়, সেই মেল আইডিতে আপনার এরকম একটা কনফার্মেশন, ইওর রেজিস্ট্রেশন কনফার্মেশন বলে একটা কনফার্মেশন মেল আসবে, ঠিক আছে। এটা একটা স্টুডেন্টের কনফার্মেশন মেল এসছে, ঠিক আছে। এরপরে আসছে আপনার বুক কালেক্ট করতে হবে। এনআইএসে আপনি ভর্তি হওয়ার পরে, এনআইএসে আপনি যে টাকাটা দিয়ে ভর্তি হচ্ছেন সেই টাকার মধ্যেই আপনার রেজিস্ট্রেশন এবং বই দুটোই ধরা থাকে। রেজিস্ট্রেশনের জন্য আলাদা ফি পে করতে হয় না, বা বইয়ের জন্য আলাদা ফি পে করতে হয় না। সেই জন্যই কিন্তু আপনার রেজিস্ট্রেশন কনফার্ম বলে মেল আসে এবং আপনার বই চলে আসে বাই পোস্টে। আপনি পোস্ট অফিসের সাথে যোগাযোগ করলে, আপনার যে অ্যাড্রেস, আপনার সেই নিয়ারেস্ট পোস্ট অফিসে আপনি যোগাযোগ করলে সেখানে এনআইএসের যে বই পাঠায় সেই বই আপনি আপনার বাড়িতে নিয়ে চলে আসতে পারেন এবং পড়াশোনা শুরু করতে পারেন, ঠিক আছে। এবারে যদি আমি প্রসেস অফ এক্সামিনেশন বলি, যে এনআইএসে কিভাবে পরীক্ষা হয়। এনআইএসের পরীক্ষার প্রসেস তিনটে স্টেজে পরীক্ষা। প্রথম স্টেজ কি, প্রথম স্টেজ হচ্ছে টিএমএ, অর্থাৎ যদি কেউ মার্কশিট পেতে চায়, কোনো স্টুডেন্ট যদি মার্কশিট পেতে চায়, অর্থাৎ পরীক্ষার যে ফাইনাল সে মার্কশিট পাবে, তার জন্য তাকে 3টে স্টেপে যেতে হবে। কি স্টেপ না, প্রথম স্টেপ হচ্ছে তার টিএমএ, তার পরের স্টেপ হচ্ছে তার প্র্যাকটিক্যাল, আর তার পরের স্টেপ হচ্ছে থিওরি পরীক্ষা। যদি আমি একটা স্টুডেন্টের মার্কশিট, আমাদের একটা স্টুডেন্টের মার্কশিট, যার মার্কশিটের যদি আমরা কলামগুলো দেখি,
যে তাহলে দেখব যেখানে 3টে কলাম আছে মেনলি, এটা থিওরি, এটা প্র্যাকটিক্যাল, এটা টিএমএ। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি এনআইওএস থেকে পাস করতে চায় তাহলে তাকে টিএমএ দিতে হবে, যে সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে সেই প্র্যাকটিক্যাল সাবজেক্টে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে এবং তারপরে তার থিওরি পরীক্ষা দিতে হবে। যদি টিএমএ না দেয় তাহলে এমন নয় যে সে ফেল করে যাবে বা অন্য কিছু বিষয়, কিন্তু তাকে সে টিএমএর নম্বর পাবে না। এবং যদি টিএমএর নম্বর না পায়, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এনআইওএস এ পরিষ্কার বলা আছে যে প্রত্যেকটা পার্টে কিন্তু তাকে 34% পেতে হবে, অর্থাৎ থিওরিতেও 34 পেতে হবে, প্র্যাকটিক্যালেও 34 পেতে হবে এবং টিএমএতেও 34 পেতে হবে। তাহলে কেউ যদি টিএমএ না জমা করে তাহলে কিন্তু সে সেই 34% নম্বর পাচ্ছে না, ফলে তাকে কিন্তু ফেল হিসেবে গ্র্যান্টেড হবে, সে ফাইনাল পাস মার্কশিট পাবে না। ঠিক আছে, প্র্যাকটিক্যাল দিতে হবে, টিএমএ দিতে হবে, থিওরি দিতে হবে। ঠিক আছে, যেটা মাধ্যমিকের ক্ষেত্রে যেটা হয় না, মাধ্যমিক ওভারঅল মিলিয়ে 34% পেলে পাস হয়। ঠিক আছে, তো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু টিএমএ অবশ্যই জমা করতে হয়। টিএমএ হচ্ছে 20% মার্কস থাকে। ঠিক আছে, যেটা আমরা টিএমএ নিয়ে আলোচনা করার সময় বলবো। তাহলে এই হচ্ছে অ্যাডমিশন এক্সাম প্রসেস। তাহলে কেউ টিএমএ জমা করতে হবে, প্র্যাকটিক্যাল জমা করতে হবে এবং অবশ্যই সবার শেষে থিওরি পরীক্ষা দিতে হবে। এবং এই যে টিএমএ এর যে মার্কসটা, এটা কিন্তু এক্সট্রা। ঠিক আছে, অর্থাৎ 100-র বাইরে। ঠিক আছে, তো এই হলো এক্সামিনেশন প্রসেস। ঠিক আছে, এবার যদি আমি টিএমএ দেখি, টিএমএ এর পুরো মানে হচ্ছে টিউটর মার্ক অ্যাসাইনমেন্ট, অর্থাৎ সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের 20% হচ্ছে টিএমএ থাকে, 20% টিএমএ থাকে। যেমন এখানে উদাহরণের জন্য বেঙ্গলি, ইংলিশ, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি দেওয়া হয়েছে। ঠিক আছে, তো থিওরি হচ্ছে বাংলা যেমন 100, ইংরেজিতে 100, ম্যাথসে 100, ফিজিক্সে 100, কেমিস্ট্রিতে 100। এবারে 20%, 100 20% মানে 20 মার্কস। এই 20 মার্কস করে এদের হচ্ছে এগুলো টিএমএ। আর ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, হোম সায়েন্স এদের হচ্ছে 80 হচ্ছে থিওরি, আর 80 20% 16 হচ্ছে এদের টিএমএ। ঠিক আছে, এই হচ্ছে টিএমএ। টিএমএ তে কি করতে হয় না, একটা A4 সাইজের খাতা বানাতে হয়, যেখানে টিএমএ এর যে প্রশ্ন দেওয়া হয়, আগে থেকে বোর্ড প্রশ্ন দিয়ে রাখে, সেই প্রশ্নগুলোর উত্তর A4 সাইজে লিখে সেগুলো জমা করতে হয়। যে টিএমএ জমা করতে হবে সেই টিএমএ আমরা কিভাবে পাবো সেটা যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা যদি টিএমএ লিখি, এনআইওএস টিএমএ যদি আমরা লিখি, NIOS TMA, NIOS TMA যদি আমরা লিখি তাহলে দেখো আমরা টিএমএ চলে আসবে। এই যে টিএমএ চলে আসছে, এই টিএমএ আমাদের এখান থেকে টিএমএ নিতে হবে। যেমন এপ্রিল মের এক্সামের এখনো 31 তারিখ অবধি, 31শে জানুয়ারি অবধি টিএমএ জমা দেওয়ার শেষ ডেট আছে, ফলে এখানে টিএমএ এর অপশন দিয়ে রেখেছে। স্টাডি সেন্টারগুলোতে 31 অবধি টিএমএ জমা দেওয়া যাবে। এখন টিএমএ ড্যাশবোর্ড থেকে অনলাইন জমা করতে হয়। সেকেন্ডারির জন্য যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট এখান থেকে চয়েস করে নিয়ে যে সাবজেক্টটা প্রয়োজন সেই সাবজেক্টটার টিএমএ ডাউনলোড করে সেখানে 6টা মতো প্রশ্ন থাকে, সেগুলো লিখে জমা করতে হবে। যদি আমি দেখি এখানে, মনে করুন আমার বাংলা টিএমএ আছে, এটা যেমন মাধ্যমিক আছে, যদি আমি বাংলা টিএমএ দিই তাহলে এখানে আমার টিএমএ চলে এলো। ঠিক আছে, এখানে দেখুন টিএমএ আমার 20 নম্বর হচ্ছে পূর্ণমান, এখানে আমার 40 থেকে 60 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। ঠিক আছে, যেমন বলছে সেখানে যেন দক্ষ যোগ্য ব্যাপার বেঁধে গেল, এখানে দক্ষ যোগ্য শব্দটির অর্থবহ যথাযথ ব্যাখ্যা দিন।
ঠিক আছে, এরকম প্রশ্নগুলো দেওয়া থাকে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখুন। এর মধ্যে দুটো দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে। মধুকরের ডিঙা থেকে না জানি কে কবে চাঁদ চম্পার কাছে। মধুকর ডিঙা কি, চাঁদ চম্পা বলতে কাকে বোঝানো হয়েছে বলে আপনার মনে হয়? ঠিক আছে, এরকম আপনাকে লিখতে হবে। মোট 6টা প্রশ্ন লিখতে হবে। ঠিক আছে, 6টা প্রশ্ন লিখতে হবে। 6টা প্রশ্ন A4 সাইজে লিখে সেটা PDF বানিয়ে ড্যাশবোর্ড থেকে জমা করতে হবে। ঠিক আছে, যারা মাধ্যমিক দিচ্ছে এপ্রিলে, তাদের 31 তারিখে হচ্ছে TMA জমা দেওয়ার লাস্ট ডেট। ঠিক আছে, এছাড়া যারা অক্টোবরে দেবে তাদেরও TMA জমা করতে হবে। ঠিক আছে, তো যদি আমরা এরকম TMA চলে আসবে, সে TMA জমা করতে হবে। যেমন এখানে একটা উচ্চ মাধ্যমিকের TMA এর কথা বলা আছে। ঠিক আছে, সেই TMA একই রকম ভাবে জমা করতে হবে, তার প্রশ্ন উত্তর লিখে TMA জমা করতে হবে। ঠিক আছে, যদি আপনার মনে হয় যে আপনি TMA ঠিক মতো লিখতে পারছেন না এবং যে 20% মার্কস, অর্থাৎ যেটা সাবজেক্টে টোটাল থিওরির যে 20% মার্কস আছে সেটা আপনি পুরোপুরি পেতে চান, তাহলে আমাদের TMA সার্ভিসে জয়েন করতে পারেন। আমরা পার সাবজেক্ট 99 টাকা ফিস নিয়ে আপনার পুরো TMA আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আপনি সেটা নিজের হাতে লিখে আপনি আপনার ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি জমা করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে আমাদের যে এক্সপার্ট টিচার আছে যারা NIOS নিয়ে দীর্ঘদিন ধরে স্টুডেন্টদের পড়ান, তাদের নিজেরা TMA লিখে আপনাকে জমা করে দেবে, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনার TMA লিখে আপনার ড্যাশবোর্ডের মাধ্যমে আপনার TMA আমরা জমা করে দেবো। আপনি 19 থেকে 20 নম্বর অবশ্যই পাবেন, এটা ক্লিপড ক্লাসের গ্যারান্টি। ঠিক আছে, তাহলে আমরা এর আগে কি দেখেছিলাম যে NIOS এর 3 ধরনের পরীক্ষা হয়, একটা থিওরি এক্সাম, একটা TMA জমা দেওয়া অর্থাৎ অ্যাসাইনমেন্ট, একটা প্র্যাকটিক্যাল। তো অ্যাসাইনমেন্ট যেটা আমরা বললাম যে অ্যাসাইনমেন্ট ওয়েবসাইটে গিয়ে অ্যাসাইনমেন্টের জায়গা থেকে আপনাকে অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে হবে এবং সেটা আপনাকে হ্যান্ড রিটেন প্রশ্ন লিখে আপনার ড্যাশবোর্ডে PDF ফাইল করে জমা দিতে হবে। সেটা যদি আপনি করতে না পারেন বা আপনার সমস্যা হয়, তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট সার্ভিস আপনি জয়েন হতে পারেন, সেটা আমরা করে দেবো। এবার যদি প্র্যাকটিক্যালের কথা আমরা দেখি, তাহলে প্র্যাকটিক্যালে এক্সাম ফি, যেটা আপনি এক্সাম ফি জমা দিলে তাহলেই কিন্তু আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং থিওরি পরীক্ষা হবে। ঠিক আছে, তো যে সমস্ত স্টুডেন্ট যারা এপ্রিল যে সমস্ত স্টুডেন্ট অক্টোবরে ভর্তি হয়েছে বা ভর্তি হচ্ছে এখনো, তাদের কিন্তু এক্সাম ফি দেওয়ার ডেট থাকে 21শে মে থেকে 20 জুন অবধি। এর মধ্যে যদি এক্সাম ফি জমা দিয়ে দেওয়া হয়, তাহলে তার প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং থিওরি পরীক্ষা দুটোই হবে। ঠিক আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষার আলাদা করে রুটিন বের হয় এবং তার আলাদা করে হল টিকিট অর্থাৎ অ্যাডমিট আসে। ঠিক আছে, এটা যেমন একটা প্র্যাকটিক্যাল সেপ্টেম্বর অক্টোবর মাসে যে পরীক্ষা হয়েছিল NIOS এর সেকেন্ডারি, ক্লাস সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি, তার ডেট শিট অর্থাৎ রুটিন। এবং এটা একটা স্টুডেন্টের ইংলিশ, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, কমার্স আর বিজনেস অ্যাকাউন্টেন্সি, এটা একটা কমার্সের স্টুডেন্ট, তার প্র্যাকটিক্যালের হল টিকিট অর্থাৎ আই কার্ড। যদি এই সময়ের মধ্যে প্র্যাকটিক্যাল এবং থিওরি পরীক্ষা তখনই সম্ভব যখন কেউ NIOS তার এক্সাম ফি সাবমিশন করবে। অক্টোবরের জন্য এক্সাম ফি ডেট থাকে 21শে মে থেকে 20 জুন অবধি। এই সময়ের মধ্যে এক্সাম ফি পেমেন্ট করলে তারপরে তার প্র্যাকটিক্যাল এবং থিওরি পরীক্ষা হয়। এখানে একটা বিষয় বলে নিই যে যখন কেউ NIOS এ অ্যাডমিশন নেয়, তখনই কিন্তু তার মধ্যে অটোমেটিক্যালি বইয়ের টাকা এবং রেজিস্ট্রেশনের টাকা ধরা থাকে। ঠিক আছে, তো আলাদা করে বইয়ের জন্য টাকা, রেজিস্ট্রেশনের জন্য টাকা, এগুলো নেওয়া হয় না। যদি কোনো স্টাডি সেন্টার কাউকে, কোনো স্টুডেন্টকে বলে যে বই আসবে তার জন্য পেমেন্ট করতে হবে, আপনি টাকা দিন বা রেজিস্ট্রেশন করতে হবে টাকা দিন, তাহলে কিন্তু বুঝবেন যে সেটা ফ্রড। ঠিক আছে, আপনি এরকম ভাবে পেমেন্ট করবেন, পেমেন্টও লাগে না। ঠিক আছে, বই NIOS এর অ্যাডমিশনের ফির মধ্যেই ধরা থাকে, রেজিস্ট্রেশনটা NIOS এর ফির মধ্যে ধরা থাকে। আপনাকে যেটা আলাদা পেমেন্ট করতে হয় সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ফি, এক্সাম ফি। ঠিক আছে,
প্র্যাকটিক্যাল ফি নয়, এক্সাম ফি। এক্সাম ফি দিলে তাহলে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং থিওরি পরীক্ষা হবে, ঠিক আছে। এবারে যদি আমি দেখি যে প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু আগে অনেক ক্ষেত্রে এআই সেন্টারেই হতো, এখন কিন্তু প্র্যাকটিক্যালের জন্য আলাদা হল টিকিট আসে এবং অন্য জায়গায় সিট পড়ে, অনেক ক্ষেত্রে অন্য স্কুলে গিয়ে আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হতে পারে, ঠিক আছে। তার জন্য আপনার আলাদা হল টিকিট আসবে, যেটা কিনা আপনি আপনার ড্যাশবোর্ডে প্রিন্ট সেকশন থেকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। প্র্যাকটিক্যাল এক্সামের দুটো পার্ট থাকে, একটা থাকে পিসিপি ক্লাস অ্যাটেন্ড করা, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন, যেটা আলাদা করে রুটিন বেরোয় এবং তার হল টিকিট বেরোয়। তো সেই দিনকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে ভাইবা দিতে হয়, অনেক সময় কিছু রিটেনও নিতে পারে, এবং যে প্র্যাকটিক্যাল ফাইল আপনি বানিয়েছেন সেটা জমা দিতে হয়, ঠিক আছে। এরকম প্র্যাকটিক্যাল ফাইল আপনাকে জমা দিতে হয়। এটা যেমন ধরুন একটা এক্সামের দিন একটা স্টুডেন্টের ভাইবা এক্সাম চলছে, অনেক ক্ষেত্রে যে প্র্যাকটিক্যাল খাতা আপনি রেডি করেছেন সেখান থেকে দেখে টিচার দু একটা জিনিস লিখতে দিতে পারে, এটা ডিপেন্ড করে পুরোটাই যিনি পরীক্ষা নিচ্ছেন তার উপর, ঠিক আছে। এটা হচ্ছে ফাইল সাবমিট করা, ভাইবা, এই যে প্র্যাকটিক্যালের দিন যেটা হয় সেটার উপরে প্র্যাকটিক্যালি 50% থাকে। মনে করুন আপনার কোনো একটা সাবজেক্ট, মনে করুন আপনার কম্পিউটার সায়েন্সে আপনার 40 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল, এর 50% অর্থাৎ 20 মার্কস হচ্ছে আপনার থাকবে এই ভাইবা, আপনার ফাইল জমা দেওয়া, এগুলোর উপর। বাকি 50% থাকবে আপনার পিসিবি ক্লাস, যেটাকে পার্সোনাল কন্ট্যাক্ট প্রোগ্রাম বলা হয়। পিসিবি ক্লাসটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, আপনাকে অ্যাটেন্ড করতেই হবে। সেখানে আপনার যে এআই সেন্টার যেখানে আপনি ভর্তি হয়েছিলেন সেখানেই পিসিবি ক্লাস হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, হাউ টু পাস ইন এক্সামিনেশন, পরীক্ষায় কিভাবে পাস করবো। আমি এত নিয়ম জানলাম, এত কিছু হলো, আমার অ্যাসাইনমেন্ট দিতে হবে, পিসিবি ক্লাস অ্যাটেন্ড করতে হবে, প্র্যাকটিক্যাল খাতা জমা করতে হবে, সব বুঝলাম, কিন্তু পাস করবো কিভাবে। তো যদি আমি দেখি যে আপনার স্টেপ আমার কি হওয়া উচিত, আমি যদি পাস করতে চাই, প্রথম আমায় জানতে হবে আমার সিলেবাস কি, আমি কি কি সাবজেক্ট নিয়েছি সেই সাবজেক্টের আমার সিলেবাস সম্বন্ধে জানতে হবে। ম্যাক্সিমাম 7টা সাবজেক্ট নেওয়া যায়, মিনিমাম 5টা সাবজেক্ট নেওয়া যায়, 5টা বা 6টা সাবজেক্ট নিয়ে পরীক্ষা দেওয়া যায়। তো সিলেবাস জানতে হবে। সিলেবাস জানতে গেলে এনআইএসের যে স্টাডি ম্যাটেরিয়াল যে সেকশন আছে সেখানে সিলেবাস বাইফার্কেশন বলে একটা অপশন আছে, সেখানে পুরো সমস্ত সিলেবাস দেওয়া থাকে, সেই সিলেবাস সম্বন্ধে জানতে হবে। এরকম মনে করুন হোম সায়েন্স 321 নম্বর কোড, সেই হোম সায়েন্সের সিলেবাস আপনার পিডিএফ আকারে এরকম দেওয়া থাকবে। সেই হোম সায়েন্সের সিলেবাস যদি আমরা দেখি তাহলে দুটো জিনিস দেখতে পাবো, যে এনআইএস এখন পাস করা আরো সোজা করে দিয়েছে, সিলেবাসকে এনআইএস ভাগ করে দিয়েছে। কিছু পোর্শন দিয়েছে অ্যাসাইনমেন্টের জন্য, কিছু পোর্শন ভাগ করেছে থিওরি পরীক্ষার জন্য। অর্থাৎ সিলেবাসকে যদি 100% ধরা হয় তাহলে 40% সিলেবাস হচ্ছে টিএম এর জন্য, যেখান থেকে আপনার টিএম এর প্রশ্ন আসবে, যেটা কিনা বলেছিলাম আপনার A4 সাইজে লিখে জমা দিতে হবে, ঠিক আছে। তো সেই 40% সিলেবাস কোন কোন লেসন, যেমন হোম সায়েন্সে এখানে একদম শুরুর লেসন 12টা লেসন দেওয়া আছে, হচ্ছে টিএম এর লেসন, যেমন লেসন নম্বর 1, লেসন নম্বর 3, 4, 7, 8, 10, 11, 18, 22, 25, 23 এইগুলো দেওয়া আছে হচ্ছে এই 40% সিলেবাস এনআইএসে দেওয়া আছে অ্যাসাইনমেন্টের জন্য। বাকি 60% সিলেবাস, যেখানে 19টা লেসনস আছে, সেটা দেওয়া আছে কিন্তু থিওরি এক্সামের জন্য, ঠিক আছে। তো এই যে 60% সিলেবাস, এই 19টা লেসন, এটা থেকেই কিন্তু আপনার থিওরি পরীক্ষা হবে। যে অ্যাসাইনমেন্ট আপনি জমা দিয়ে দিয়েছেন এখান থেকে কোনো প্রশ্ন কিন্তু আপনার এই লেসনগুলো থেকে কোনো প্রশ্ন আপনার থিওরি এক্সাম, ফাইনাল এক্সামে থাকবে না। এইগুলো জেনে নেওয়া প্রয়োজন যে আপনার কোন সিলেবাস, আপনি কোন সাবজেক্ট নিয়েছেন, তার সিলেবাস কি আছে, কতটা সিলেবাস আপনার অ্যাসাইনমেন্টের জন্য বাদ দিতে হবে যেটা পড়তে হবে না,
আর কতটা সিলেবাস আপনার থিওরি পরীক্ষার জন্য পড়তে হবে, এই সিলেবাস সম্বন্ধে আপনার জানতে হবে। তারপরে আমার জানা কি প্রয়োজন, সেটা হচ্ছে আমার বই এনআইওএস এর বই দিয়ে দেয়, যেটা আমি আগেই বলছিলাম যে এনআইওএস এ যখন আপনি অ্যাডমিশন হবেন, আপনার অ্যাডমিশন ফির সাথে আপনার রেজিস্ট্রেশন ফি এবং বুকস, এই দুটো ফি ধরা থাকে। তার জন্য আলাদা কোনো চার্জ লাগে না। আলাদা চার্জ বলতে কেবলমাত্র এক্সাম ফি লাগে, যেটা না দিলে আপনি প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং থিওরি পরীক্ষা দিতে পারবেন। তো বুকস আপনার আপনার যে অ্যাড্রেস আপনি জমা দিয়েছেন, সেই অ্যাড্রেসে বই চলে আসবে বাই পোস্টে, ঠিক আছে। আপনি আপনার স্টাডি সেন্টারে গিয়ে খোঁজ দিতে পারেন, বা আপনার নিকটবর্তী যে পোস্ট অফিস আছে সেখানে গিয়ে আপনি বই নিতে পারেন, ঠিক আছে। আপনার কিছু পিসিবি ক্লাস অ্যাটেন্ড করতে হয়, যেটা স্টাডি সেন্টার থেকে অ্যারেঞ্জ করে। সেটা কিন্তু কিছু ডাউট ক্লিয়ারিং সেশন, সেটা সব জায়গায় আপনার কম্পালসারি, ওটা আপনার অ্যাটেন্ড করতেই হয় প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য। কিন্তু যদি আপনার প্র্যাকটিক্যাল না থাকে, মনে করুন আপনি এমন সাবজেক্ট নিয়েছেন যেখানে প্র্যাকটিক্যাল নেই বা প্র্যাকটিক্যাল খুব কম মার্কস আছে, সেক্ষেত্রে পিসিবিও কিন্তু সেরকম লেভেলে হবে। আপনার ওভারঅল সিলেবাসের উপরে কিন্তু স্টাডি সেন্টার পড়াবে, ঠিক আছে। সেটার জন্য আমরা প্রিফোর্ড ক্লাসের তরফ থেকে সার্ভিস দিয়ে থাকি। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এনআইএস এ যারা এপ্রিলে পরীক্ষা দিচ্ছেন বা অক্টোবরের জন্য ভর্তি হচ্ছেন, তারা প্রিফোর্ড ক্লাসে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপনার সিলেবাস কি, আপনার কতটা পড়তে হবে, তার নোটস কিভাবে পাবেন, কি লিখবেন, কতটা লিখবেন, এগুলো কিন্তু আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে থাকি। যেটা দেওয়া হয় যে আপনার কোশ্চেন প্যাটার্ন কি, কি ধরনের প্রশ্ন আসবে, আপনি যে পরীক্ষায় পাস হবেন তার জন্য আপনার প্রশ্ন কেমন হয়, কত নম্বরের প্রশ্ন হয়, এটা জানার প্রয়োজন। তাহলে কত নম্বরের প্রশ্ন হবে, কতটুকু লিখতে হবে, কত নম্বর প্রশ্নের জন্য কতটুকু লেখা প্রয়োজন, কত ওয়ার্ডের মধ্যে অ্যান্সার লিখতে হবে, সেটা আপনার জানা প্রয়োজন। হাউ টু রাইট ইন এক্সাম, কিভাবে আপনি প্রেজেন্ট করবেন পরীক্ষার খাতায়, আপনি কিভাবে লিখবেন, আপনি কিভাবে পয়েন্ট লিখবেন, কিভাবে প্যারা লিখবেন, কোন বিষয় নিচে আন্ডারলাইন করবেন কিনা, এগুলো আমরা আমাদের অনলাইন কোচিং এর মধ্যে আমরা এগুলো সমস্ত রকম বলে দিয়ে থাকি। আপনার কিভাবে পড়লে, কি পড়লে আপনি শিওর পাস হবেন, কোন কোন বিষয়ের উপর জোর দিলে, কোন কোন সাজেশনটাকে আপনি পড়লে আপনি পাস করবেন, অবশ্যই পাস করে যাবেন, 100% পাস করবেন। আপনার পাস করার জন্য কোন কোন সাবজেক্ট নিতে হবে। এনআইএস এমন সাবজেক্ট আছে যাদের 60%, 70% মার্কস প্র্যাকটিক্যাল, যেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব যে এনআইএস এ পাস করার জন্য সহজ সাবজেক্ট গুলো কি, কোনগুলো নেওয়া প্রয়োজন, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো সেগুলো আমরা বলে দিই স্টুডেন্ট অ্যাডমিশনের সময়। আমরা সেই সাবজেক্ট গুলোই যারা আমাদের মাধ্যমে পরীক্ষা দেয়, আমাদের সহায়তায় পরীক্ষা দেয়, আমাদের গাইডেন্সে পরীক্ষা দেয়, তাদেরকে আমরা সেই সমস্ত সাবজেক্টগুলো দিয়ে থাকি, যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট একটু বেশি থাকে। ফলে প্র্যাকটিক্যালে এআইতে এসে প্র্যাকটিক্যাল পেয়ে যায়, অ্যাসাইনমেন্ট আমরা জমা করে দিই, ফলে অ্যাসাইনমেন্টে ফুল নম্বর পেয়ে যায়, এবং আমাদের নোট সেশনের মাধ্যমে সে থিওরিতেও ভালো নম্বর পায়। এবং খুব কম সময়ে, খুব কম সময় এবং কম পরিশ্রম করে সে কিভাবে এনআইএস এ পাস করতে পারে, তার কিছু টেকনিক এন্ড ট্রিক্স আমরা স্টুডেন্টদেরকে বলে দিই। এবং আমরা যে সাজেশন দিই সেটা মোটামুটি 80 থেকে 90% কমন আসে, ফলে আমাদের স্টুডেন্টরা বিগত বছরে ভালো রেজাল্ট করেছে। যেমন এখানে স্টুডেন্টের একটা রেজাল্ট আছে, যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 81, 97, 93, 87, 82 এরকম মার্কস পেয়েছে। বাংলাতে 91 মার্কস আছে, ম্যাথমেটিক্সে 97 মার্কস আছে, ডাটা এন্ট্রি অপারেশন 93 মার্কস আছে, ফিজিক্সে 87 আছে, কেমিস্ট্রিতে 82 আছে, ঠিক আছে। এখানে একটা স্টুডেন্টের 84, 93, 87, এই সমস্ত 81, 91 এই মার্কস গুলো পেয়ে থাকে আমাদের স্টুডেন্টরা, ঠিক আছে। তো এরকম আমরা স্টুডেন্টদেরকে সেই সহায়তা করে থাকি, ঠিক আছে। তো এনআইএস এর যখন কেউ পরীক্ষা দেয়, তো তার পরীক্ষার মোটামুটি 30 থেকে 35 দিন আগে তার এক্সামের সময় মোটামুটি একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে তার রুটিন বেরোয়। সেই রুটিন অনুযায়ী সেখানে লেখা থাকে তার কোন কোন দিন পরীক্ষা হবে, ঠিক আছে। যেমন 2023-এর এপ্রিল পরীক্ষা কিন্তু 6 এপ্রিল শুরু হয়েছিল। এবছরও এপ্রিলের পরীক্ষা, যে 2024-এর যে এপ্রিল মাসের পরীক্ষা, সেটা ওরকম এপ্রিলের প্রথম সপ্তাহ দিয়ে শুরু হয়ে যাবে, ঠিক আছে।
এরকম হল টিকিট ডাউনলোড করতে হয়। এনআইএস এর যে হল টিকিট হয় বা অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু কখনোই রেজাল্ট বা সার্টিফিকেটের মতো ওই রকম ফরম্যাটে আসে না। এটা একটা প্রিন্ট করে নিতে হয়। এনআইএস এর যে স্টুডেন্টের যে ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডের প্রিন্ট সেকশনে আপনি হল টিকিট প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। এবং আপনার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে, প্র্যাকটিক্যাল জমা দেওয়ার পরে, আপনার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে, আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়ার পরে, আপনার থিওরি পরীক্ষা হয়ে যাওয়ার পরে আপনার মোটামুটি ভাবে 1.5 থেকে 2 মাস, ম্যাক্সিমাম 2.5 মাসের মধ্যে এনআইএস এর কিন্তু রেজাল্ট বেরিয়ে যায়, ঠিক আছে। যেমন যারা অক্টোবর মাসে পরীক্ষা দেবে তাদের কিন্তু রেজাল্ট 2024-এর অক্টোবরের পরীক্ষা স্টুডেন্টদের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে ডিসেম্বর মাসে, ঠিক আছে। তো এই মুহূর্তে নেক্সট যাদের পরীক্ষা আছে তাদের অক্টোবর মাসে পরীক্ষার ভর্তি এখন ওপেন আছে। দুটো পরীক্ষাই এই বছরে এখনো বাকি আছে। একটা হচ্ছে এপ্রিল মাসের পরীক্ষা, সেটাও বাকি আছে, প্রথম সপ্তাহতেই শুরু হয়ে যাবে এপ্রিল মাসে। তার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কাজ চলছে, 31শে জানুয়ারি অবধি তার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় রয়েছে। যারা এখনো অ্যাসাইনমেন্ট জমা দেননি তারা অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিন। যদি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা হ্যান্ড রিটেন অ্যাসাইনমেন্ট আপনাকে পাঠিয়ে দেবো, যাতে আপনি ফুল মার্কস পেয়ে যান। আপনার কোন কোন সাবজেক্ট ইম্পর্টেন্ট আসবে, কেমন প্রশ্ন আসবে, প্রশ্নের ধরন কি, আপনার নোটস, আপনার সাজেশন, সেগুলো আমরা সমস্ত রকম ভাবে এনআইএস এর সমস্ত রকম ভাবে আপনার সেই সব রকমের হেল্প করে আপনাকে যাতে আপনি সহজে পাস করেন তার ব্যবস্থা আমরা করব। রেজাল্ট কিন্তু যারা এনআইএস এর অক্টোবর মাসে পরীক্ষা দেবে তাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে হচ্ছে ডিসেম্বর মাসে, ঠিক আছে। তো আমরা 3টে সার্ভিসই দিয়ে থাকি। এনআইএস এর যদি কেউ অ্যাসাইনমেন্ট জমা দিতে চান, আপনি অ্যাসাইনমেন্ট সার্ভিস নেন, তাহলে আমাদের অ্যাসাইনমেন্টের জন্য পার সাবজেক্ট আমরা 99 টাকা নিই। যদি আপনার প্র্যাকটিক্যালের জমা দিতে হয়, প্র্যাকটিক্যালের খাতা কিভাবে বানাবেন, কি কোন কোন বিষয়ে আপনি প্র্যাকটিক্যালের ফ্রন্ট পেজ রাখবেন, কিভাবে খাতা রেডি করবেন, কিভাবে আপনি প্র্যাকটিক্যাল করবেন, তার জন্য আমরা প্র্যাকটিক্যাল সার্ভিস দিই 149 টাকা, 149। এবং যদি আপনি থিওরি বা সাজেশন পার পেপার নেন তাহলে পার সাবজেক্ট আমরা 249 টাকা আমরা থিওরির জন্য নিয়ে থাকি, ঠিক আছে। তো অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল এবং থিওরি এই 3টে মিলিয়েই হচ্ছে এনআইএস এর পরীক্ষা। যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের এটা মাথায় রাখা প্রয়োজন যে যারা এনআইএস থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কিন্তু অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল এবং থিওরি এই 3টে অপশনেই কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই 34% মার্কস পেতে হবে, ঠিক আছে। অ্যাসাইনমেন্টও 34 পেতে হবে, প্র্যাকটিক্যালও 34 পেতে হবে এবং থিওরিতেও 34 পেতে হবে, তাহলেই গিয়ে পাস হবে। যেটা আমি আগে বলছিলাম যে অনেকের মার্কশিট, যেমন অক্টোবর 2023-এর রেজাল্ট যাদের রিলিজ হয়েছে, অনেকের দেখা গেছে যে এসওয়াইসি এসছে, এসওয়াইটি এসছে। এসওয়াইসি এসওয়াইটি এটার আমি একটা ভিডিও বানিয়ে দেবো। এসওয়াইসি এসওয়াইটি এগুলোর কিন্তু অনেক সময় এসে যায়, ঠিক আছে। এসওয়াইসি এসওয়াইটি, ঠিক আছে, এগুলো কিন্তু আপনার এসওয়াইটিপি এরকম আসে, ঠিক আছে। মানে আপনার সাবজেক্ট একটু বি ক্লিয়ার, অর্থাৎ আপনাকে পুরো সাবজেক্ট আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। যাদের মনে করুন এসওআইটি এসছে, অর্থাৎ আপনার অ্যাসাইনমেন্টে পাস আছে, আপনার প্র্যাকটিক্যালে পাস আছে, কিন্তু থিওরি পরীক্ষায় আপনি ফেল করেছেন, আপনাকে থিওরিতে আবার দিতে হবে। মনে করুন আপনার এসওআইটিপি এসছে, অর্থাৎ থিওরিতেও ফেল, প্র্যাকটিক্যালে ফেল। বা আপনার মনে করুন এসওআইটি এসছে, অর্থাৎ আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষাটাই শুধু দিতে হবে, আপনার অ্যাসাইনমেন্টে পাস আছে, থিওরিতে পাস আছে, ঠিক আছে। তো যাতে এই বিষয়গুলো না আসে, আপনি এক চান্সে পাস করতে পারেন, সেক্ষেত্রে আপনি বিফোর ক্লাসের এই সার্ভিসগুলো নিতে পারেন। আমরা আশা রাখবো আপনি খুব সহজে পাস করে যাবেন, ঠিক আছে। তো আমরা এর পরের ভিডিওতে কোন কোন সাবজেক্টে প্র্যাকটিক্যাল আছে, কোন সাবজেক্টগুলো নিলে আপনি সহজে পাস করতে পারবেন, সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই মুহূর্তে এনআইএস এ এখনো অ্যাডমিশন চলছে। যারা অক্টোবরের জন্য অ্যাডমিশন নিতে চান তারা অবশ্যই অ্যাডমিশন হয়ে যান। যদি মনে করেন আমাদের মাধ্যমে অ্যাডমিশন হবে, তাহলে আমরা আপনার অ্যাডমিশনের জন্য সর্বরকম সহযোগিতা করব। আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।